আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার, একই দিনে রাজধানী সহ ৩ স্থানে ছাত্রদল শিবিরের সংঘর্ষ। হঠাৎ কেন এনসিপিতে যোগ দিচ্ছে বিএনপির ৩,০০০ নেতাকর্মী ও সেলিব্রিটিরা? ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে চায় ইসরায়েল, ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষা। হঠাৎ ভারতকে নরক বললেন ট্রাম্প, যা বলছে নয়াদিল্লি। হরমুজ দখলে নিতে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা ফাঁস। এবার বিস্তারিত। রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকাকে জুতাপেটা করার ঘটনায় সেই অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে বহিষ্কার করেছে বিএনপি। 24 এপ্রিল সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনা ঘটিয়েছেন দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী। সুতরাং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ সহ দেশের ৩ স্থানে এই দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে, সন্ধ্যায় কুমিল্লা পলিটেকনিক ক্যাম্পাসে এবং রাত ৮টায় শাহবাগে সংঘর্ষ হয়। রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দুই নেতা এবি জোবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের উপর হামলা করেছেন ছাত্রদলের নেতাকর্মী। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হামলার মুখে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ও সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন। তবে অভিযোগ রয়েছে, সংঘর্ষের মধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে মোসাদ্দিকের উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, গুপ্ত শিবির বলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে নাফিস আব্দুল্লাহ নামে একজন শিক্ষার্থীকে থাপ্পড় দেয় কয়েকজন শিক্ষার্থী। এ থাপ্পড়ের বিচারের জন্যই সন্ধ্যায় অধ্যক্ষের কক্ষে যায় ছাত্র শিবির। অধ্যক্ষ বিচারের জন্য 3 সদস্য বিশিষ্ট কমিটি করে, কিন্তু তাৎক্ষণিক বিচার দাবি করে ছাত্র শিবির। এ সময় হঠাৎ করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এই হামলায় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ছাত্রদলের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করে বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ছাত্র শিবির বলছে, গুপ্ত লেখাকে কেন্দ্র করেই ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র শিবিরের উপর হামলা করেছে। পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে বৃহস্পতিবার দুপুরে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ছাত্রদলের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করে বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ছাত্র শিবির বলছে, গুপ্ত লেখাকে কেন্দ্র করেই ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র শিবিরের উপর হামলা করেছে। এর আগে গত মঙ্গলবার সকালে গুপ্ত লেখা নিয়ে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 20 জন আহত হন। এই ঘটনার পর থেকে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার এনসিপিতে যোগ দিয়েছেন। শুক্রবার 24 এপ্রিল বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আইডিইবি রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান শীর্ষক অনুষ্ঠানে তিনি এনসিপিতে যোগ দেন। একই অনুষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি আওয়ামী লীগ সরকারের আমলে রেলের অনিয়ম নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দিয়েছেন। এছাড়া অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ.কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা ও এনসিপিতে যোগ দেওয়ার কথা বলেন। তবে বিদেশে থাকায় অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি তিনি। এই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এনসিপিতে আজ যোগ দেওয়া ইসহাক সরকার সহ অন্যদের ফুল দিয়ে বরণ করে নেন নাহিদ ইসলাম। এর আগে গত 19 এপ্রিল এবি পার্টি
আপ বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতা এনসিপিতে যোগ দেন। এবার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল বলেছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত। তারা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। এক ভিডিও বিবৃতিতে কাটজ বলেন, ইসরায়েলি সেনাবাহিনী প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় দিক থেকেই প্রস্তুত এবং লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছি, প্রথমত খামেনি বংশধারাকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য এবং পাশাপাশি ইরানকে অন্ধকার যুগ ও পাথর যুগে ফিরিয়ে নিতে তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করার মাধ্যমে তাদের জাতীয় অর্থনৈতিক কাঠামো ভেঙে ফেলার জন্য। কাটজ দাবি করেন, এবার যখন হামলা পুনরায় শুরু হবে তা ভিন্ন ও আরো প্রাণঘাতী হবে এবং সবচেয়ে সংবেদনশীল স্থানে বিধ্বংসী আঘাত হানা হবে। ইতোমধ্যে ইরান যে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে তার পরবর্তী ধাপ হবে পরবর্তী আক্রমণের ফল। সেটি তাদের ভিত্তি কাঁপিয়ে দেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। এটি ৮ এপ্রিল কার্যকর হয়েছিল এবং তেহরানের সঙ্গে আলোচনার জন্য সময় তৈরি করার উদ্দেশ্যে বাড়ানো হয়েছে। নতুন আলোচনার পরিকল্পনা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও তা বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের সপক্ষে যুক্তি দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতকে অত্যন্ত অপমানজনকভাবে নরক বলে অভিহিত করেছেন। ট্রাম্পের এই মন্তব্য কেবল ভারত সরকারকে ক্ষুব্ধ করেনি, বরং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ভারতীয় আমেরিকান সম্প্রদায় ও আইন প্রণেতাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ট্রাম্পের শেয়ার করা সেই পোস্টে অভিযোগ করা হয়, ভারত ও চীনের মতো দেশগুলো থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে তাদের সন্তানদের জন্ম দিয়ে তাৎক্ষণিক নাগরিকত্ব সুবিধা গ্রহণ করেছে এবং এরপর পুরো পরিবারকে সেখানে নিয়ে আসছে। এছাড়া কারিগরি বা টেক সেক্টর কর্মরত ভারতীয়দের সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করা হয়। সেখানে বলা হয়, ভারতীয় অভিবাসীরা তাদের কর্মস্থলে সাদা চামড়ার স্থানীয় মার্কিনীদের বদলে নিজেদের দেশের লোকদের প্রাধান্য দিচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যটি স্পষ্টতই ভুল তথ্য নির্ভর, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ। জয়সাওয়াল আরো যোগ করেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সব সময় পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন লক্ষ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ট্রাম্পের এই মন্তব্য কোনোভাবেই সেই বাস্তবতাকে প্রতিফলিত করে না। মার্কিন কংগ্রেসের দীর্ঘমেয়াদী সদস্য এবং ভারতীয় বংশোদ্ভূত অমি বেরা ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, একজন ধনী ও প্রভাবশালী পরিবারের জন্ম নেওয়া ব্যক্তির পক্ষে অভিবাসীদের কঠোর পরিশ্রম বোঝা সম্ভব নয়। তিনি ট্রাম্পের এই বক্তব্যকে প্রেসিডেন্টের মর্যাদার অবমাননা বলে উল্লেখ করেছেন। রাজা কৃষ্ণমূর্তিও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন এটি যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী শক্তি ও গণতান্ত্রিক মূল্যবোধকে খাটো করেছে। বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য আগামী মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে এক অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিল। গত ২ দশকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তিতে যে বিশাল অংশীদারিত্ব গড়ে উঠেছে, ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট ও কড়া অভিবাসন নীতি তার সামনে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে H-1B ভিসা ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, তার বর্তমান মেয়াদ শেষ হলে তিনি আর রাজনীতিতে সক্রিয় থাকবেন না। সংবিধান অনুযায়ী ২ মেয়াদ পূর্ণ করে ২০২৭ সালে এলএসি প্রাসাদ ছাড়ার পর নতুন কোনো রাজনৈতিক ভূমিকায় ফেরার পরিকল্পনা নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। শুক্রবার ২৪ এপ্রিল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। বার্তা সংস্থাটি তাদের খবরে বলেছে, প্রেসিডেন্ট হওয়ার আগে যেমন তিনি রাজনীতিতে জড়িত ছিলেন না, দায়িত্ব শেষ হওয়ার পরও তেমনই রাজনীতির বাইরে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাক্রো। গ্রিক সাইপ্রাস প্রশাসনের শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, তার শেষ মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগের সাফল্যগুলো ধরে রাখা এবং এগিয়ে নেওয়া, পাশাপাশি যেসব কাজ সঠিকভাবে সম্পন্ন হয়নি সেগুলো পুনর্বিবেচনা করা। তার মতে অর্জন ও অসম্পূর্ণ সংস্কারের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন প্রধান কাজ। সংবাদ মাধ্যম বলছে, বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত ইউরোপীয় কাউন্সিলের আনুষ্ঠানিক বৈঠক উপলক্ষে নিকোসিয়া সফর করেন প্রেসিডেন্ট ম্যাক্রো। সেখানে তাকে স্বাগত জানান গ্রিক সাইপ্রাস প্রশাসনের নেতা নিকোস ক্রিস্টোডুলিদেস। চলতি বছরের প্রথম ভাগে তথা জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপীয় কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছে সাইপ্রাস। মূলত ইইউ কাউন্সিলের সভাপতিত্ব প্রতি ৬ মাস অন্তর সদস্য দেশগুলোর মধ্যে আবর্তিত হয়ে থাকে।
প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।